জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট করবে না বিএনপি, সাফ জানালেন নেতারা। এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের লক্ষ্য বললেন তারেক রহমান। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আইন পরিবর্তনের উদ্যোগ ইসির। জেলা প্রশাসকের বদলে নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার করার পরিকল্পনা। পাসপোর্ট তৈরিতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন, ডিসি সম্মেলনের প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সজাগ থাকার নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে না বিএনপি। আগে স্থানীয় নির্বাচনের দাবিকে দুরভিসন্ধিমূলক বলছেন দলটির নেতারা। এদিকে নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করাই মূল লক্ষ্য। রোববার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতারা। জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের চূড়ান্ত ডেডলাইন দেওয়ার দাবি জানান তারা। 1-11-এর সরকারের বিরাজনীতিকরণের উপকরণ বর্তমানেও দৃশ্যমান মন্তব্য করে নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে না বিএনপি। গরিবসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না? স্থানীয় সরকার নির্বাচন করবে না। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করতে হবে। ট্রানজিশন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে রূপান্তরিত করবে এবং এটাই বাংলাদেশের 18 কোটি মানুষ চায়। 1-11 যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেব। ঠাকুরগাঁয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি। নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করাই মূল লক্ষ্য। বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এ সময় যে কোনো উপায়ে জনগণের আস্থা অর্জনে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই দ্বিবার্ষিক সম্মেলন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ইসি। একই সঙ্গে জেলা প্রশাসকের পরিবর্তে নির্বাচন কর্মকর্তাকেই রিটার্নিং অফিসার করার চিন্তা করছে কমিশন। নিজ কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। যে কোনো মূল্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে বলেও জানান তিনি। জেলা প্রশাসক সম্মেলনে প্রথমবার অংশ নিচ্ছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোট আয়োজনে মিলছে মাঠ প্রশাসনের সঙ্গে মত বিনিময়ের সুযোগ। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানালেন, বিগত সরকারের আমলে নির্বাচনে মাঠ প্রশাসনের পক্ষপাতিত্বের বদনাম ঘুচাতে চায় ইসি। যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রেশার থাকবে না, কোনো ধরনের প্রভাব থাকবে না, সেহেতু আমরা আশাবাদী সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন। কমিশন বিশ্বাস করে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না। একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ইনশাল্লাহ হবে। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বিদ্যমান আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথাও জানান কমিশনার। একই সঙ্গে ডিসির পরিবর্তে নির্বাচন কর্মকর্তাকেই রিটার্নিং অফিসার করার চিন্তা ইসির। সীমানা নির্ধারণের ক্ষেত্রে কি বলে যে প্রশাসনিক ব্যবস্থাপনার সুবিধা, উন্নয়ন কর্মকাণ্ডের সুবিধা, জনসংখ্যার বিষয়, ভৌগোলিক অবস্থা, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে নির্বাচন কমিশনের কাছে যেটি যথোপযুক্ত মনে হয় সেটি করার চেষ্টা করবে। যেখানে যেই নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন
সেই বিষয়ে নির্বাচন কমিশন কঠোরভাবে সেই সিদ্ধান্তে অটল থাকবে। জনগণের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে আইন ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করার পরিকল্পনার কথাও জানান এই কমিশনার। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে 3 দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। জানান, পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করা হয়েছে। জন্মসনদসহ নাগরিক ভোগান্তি কমানোর নির্দেশনাও দিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার সকালে 3 দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এতে যোগ দেন দেশের সব জেলার প্রশাসক। সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠ প্রশাসনকে আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রধান বিবেচ্য। এর উপর নির্ভর করে সরকারের সফলতা ব্যর্থতা। ল অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। এ সময় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবার সমান অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়ার নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি না, এটা আমাদের দায়িত্ব। সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। আমি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও বলেছি, আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন না, দেশের নাগরিক হিসেবে দাবি করেন। তার নাগরিক হিসেবে আপনার সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে। মৌলিক নাগরিক সেবা সহজলভ্য করতে স্থানীয় প্রশাসনকে নতুন নতুন কৌশল উদ্ভাবনের পরামর্শ দেন তিনি। এ সময় তিনি জন্ম সনদ আর পাসপোর্ট নিয়ে ভোগান্তি কমানোর নির্দেশনা দেন। বলেন, পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করা হয়েছে। জন্ম নিবন্ধন এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না, কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে, তাহলে পয়সা না দিলেও আসার কথা। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। প্রাথমিক শিক্ষার মান কিভাবে উন্নত করা যায় সে বিষয়েও জেলা প্রশাসকদের তত্ত্বাবধানের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 3 দিনব্যাপী জেলা প্রশাসন সম্মেলন চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে, আইনের কোনো অসুবিধা নেই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের 5টি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছেন ডিসিরা। সেখানে আছেন সহকর্মী সানবির রূপল। সরাসরি যাচ্ছে তার কাছে। রূপল, 3 দিনের ডিসি সম্মেলন শুরু হয়েছে ওসমানী মিলনায়তনে এবং সারা দেশের ডিসিরা, জেলা প্রশাসকরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং আজকে প্রধান উপদেষ্টা তিনি উদ্বোধন করেছেন ডিসি সম্মেলনের এবং সেখানে একটি সেশন হয়েছে এবং তারপরেই ওসমানী মিলনায়তনে পরপর 2টি সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং আজকে শুরুর সেশনটিতে সভাপতিত্ব করেছেন শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং তিনি প্রথম সেশন শেষ করার পরে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং সেখান থেকে তিনি বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন ডিসিদেরকে, সেই বিষয়টি জানিয়েছেন। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে এসেছে এই সম্মেলনের প্রথম সেশন থেকে। সেটি হচ্ছে এখন থেকে স্কুল কলেজের ম্যানেজিং কমিটিতে যারা পরিচালনা পর্ষদে থাকবেন তাদেরকে আসলে থাকতে হলে এখন স্কুল পর্যায়ে অন্তত
BA পাস ন্যূনতম লাগবে এবং কলেজের ম্যানেজিং কমিটিতে থাকতে হলে সেক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তো এই সিদ্ধান্তটি তিনি জানিয়েছেন ডিসিদেরকে এবং তিনি বলছেন যে সেক্ষেত্রে রাজনৈতিক চাপ বা রাজনৈতিক ক্ষেত্রেও কিছু বাধ্যবাধকতা সেগুলো থেকে কিছুটা হয়তো তারা নিস্তার পাবেন। এছাড়াও আগামী বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে গুরুত্ব দিয়ে বাজেট করা হবে এবং সেক্ষেত্রে শুধুমাত্র শিক্ষা অবকাঠামো নয়, শিক্ষা অবকাঠামোর পাশাপাশি শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে সরকার। এবং তিনি বলছিলেন যে এই প্রত্যেক বছর বাজেটে যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়, কিন্তু সেক্ষেত্রে অবকাঠামোগত গুরুত্বই সবচেয়ে বেশি থাকে। তবে এবার সেই বিষয়টিকে এড়িয়ে একটু ভিন্নভাবে তারা শিক্ষার মান এবং স্বাস্থ্যর মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে শিক্ষকদের অবসরকালীন ভাতা, বেশ কিছু বকেয়া ভাতা রয়ে গেছে এবং সেই বকেয়া ভাতা পরিশোধে সরকারের জন্য একটি বড় চাপ। তাই শিক্ষা উপদেষ্টা তিনি বলছেন যে তাদের পরিকল্পনা হচ্ছে এখন পর্যন্ত যে অবসর ভাতা দেওয়া হচ্ছে সেটাকে বন্ডের মাধ্যমে পর্যায়ক্রমে বাজেটের উপরে পুরোপুরি এক বছরের উপর চাপ না বাড়িয়ে অন্যান্য বছরগুলোতে যাতে ডিস্ট্রিবিউশন করা যায়। তো এরপরে স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য স্বাস্থ্য খাতের দিক নির্দেশনার জন্য ডিসিদেরকে দিক নির্দেশনা দেবেন স্বাস্থ্য উপদেষ্টা এবং সেই মিটিংটা এখন পর্যন্ত চলছে এবং আগামীকাল এবং আগামী পরশুদিন 2 দিনের এই ধারাবাহিক বৈঠক চলতে থাকবে। তারপরে 18 তারিখে এই ডিসি সম্মেলন শেষ হবে। এই ছিল এখন পর্যন্ত ওসমানী মিলনায়তন থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। চূড়ান্ত পর্যায়ে যাত্রাবাড়ি, চানখারপুল, উত্তরা ও আশুলিয়ায় নৃশংস হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত। এ মাসে এই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা করছে প্রসিকিউশন। এদিন জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম ও ফয়সাল হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত জাতির আশা অথবা সরকারের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে না, এটি ডিপেন্ড করবে ন্যায় বিচারের স্বার্থে এবং প্রপার এবং ইফেক্টিভ ইনভেস্টিগেশনের স্বার্থে যতটুকু সময় নেওয়ার আমরা ততটুকুই সময় নিব, তার একটু বেশি সময় নিব না। এদিন চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ও ফয়সাল হত্যা মামলায় সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ফজলে করিম আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের অস্ত্র সরবরাহ করেছিল বলে দাবি বৈষম্য বিরোধীদের। 16 জুলাই দেখেছিলাম, আর হচ্ছে 4 আগস্ট যে নিউ মার্কেটে যে একটা খুব ভয়াবহ একটা পরিস্থিতি ছিল, ম্যাসাকারের মতো একটা অবস্থা 4 আগস্ট নিউ মার্কেটে, ওখানে আমরা ফজলে করিমের কিছু সন্ত্রাসী বাহিনীকে দেখতে পেয়েছিলাম, অস্ত্র ওখানে ওর অস্ত্র মহড়া নিয়ে এসেছে দেখছিলাম ওর সন্ত্রাসী বাহিনীকে। চট্টগ্রাম শহরে জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন তারিখে হত্যা, আহত এবং মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ আনয়ন করা হয়েছে, যেটি প্রাথমিক তদন্ত সংস্থার কাছে প্রাথমিকভাবে সত্যতা প্রতীয়মান হয়েছে। এ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের 18টি মামলার তদন্ত চলছে। আসামির সংখ্যা প্রায় 150। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের সময় ছাত্রদের সন্ত্রাসী আখ্যা দিয়ে স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছে অনেক গণমাধ্যম। কোন গণমাধ্যম কিভাবে ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে তা নথিভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করার মধ্য দিয়ে জবাবদিহির সংস্কৃতি গড়তে হবে। জানান শিগগিরই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসবে সরকার। এ সময় জুলাই অভ্যুত্থানে গণমাধ্যম ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন প্রেস সচিব। অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, শিবির নেতা সাদিক কায়ুম সহ অন্যান্যরা বক্তব্য দেন। বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান, সেটা যেন আর জীবনে তৈরি না হয়। যেই ক্ষমতায় আসুক তার হয়ে যেন কোনো সাংবাদিক দালালি করতে না হয়। আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় আপনারা তুলে ধরেন। বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই। টানা 11 দিন ধরে আন্দোলন করছেন প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা।
তাদের সড়ক থেকে সরাতে আবারও জলকামান ব্যবহার করেছে পুলিশ। সকালে শাহবাগে বিক্ষোভের পর বিকেলে জাতীয় প্রেস ক্লাব অভিমুখে রওনা দিলে হাইকোর্ট মাজার এলাকায় তাদের আটকে দেওয়া হয়। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি তাদের। পুলিশ দ্বারা আমাদের লাঠিচার্জ করা হয়েছে। আমার এখানে একটা বাড়ি দিয়েছে পুলিশ। অনেক ভাইদের আমাদের আটক করে থানা নিয়ে যাওয়া হয়েছে। অসুস্থ হয়ে গেছে টিয়ার গ্যাসের কারণে। আমরা আগুন জ্বলাইছে দিতেতে, তারা ওটাও দিতে দেয় নাই। তারা ওখান থেকে ধাক্কা বের করে দিয়েছে। যেখানে রাষ্ট্রীয় নাগরিকের ন্যূনতম বাসস্থানের অধিকার নিশ্চিত করে, সেখানে আজকে আমরা 12 দিন রাস্তার মধ্যে পড়ে আছি। 3 বছরের দিয়ামণি, জীবনের অর্থই বোঝার বয়স হয়নি, অথচ 11 দিন মায়ের সঙ্গে রাজপথে এই ছোট্ট শিশু সন্তান নিয়ে রাস্তার পাশে রাত কাটানো শারমিন আক্তার জানেন না কেন নিয়োগ বাতিল হয়েছে তার। শারমিনের মতো যাদের নিয়োগ বাতিল হয়েছে সবাই এসেছেন শাহবাগে। চলছে টানা আন্দোলন। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকালে সেখানে মহাসমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া 3য় ধাপের প্রার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের। যদি আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা রাজপথ ছাড়ব না। শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি বলেন, এই আন্দোলন যৌক্তিক, কোনো উস্কানি নেই এখানে। এই আন্দোলন অত্যন্ত ন্যায়সঙ্গত, এখানে কোনো উস্কানি নেই। ছেলেরা চলে গেল, মেয়েরা কিন্তু ওখানে বসে পড়ে এবং তাদেরকে পানি মারা হলো, তারা তারপরেও থাকে। এরপরে আমরা হালকা একটা গ্যাস আমরা দিয়েছি, কাঁদানো গ্যাস, যেটা চোখে এখন নিচে। এই কাঁদানো গ্যাস দেওয়ার পরে সবাই উঠে গেছে, এখন এরা বিভিন্ন দিকে চলে গেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 6,500 শিক্ষক নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে বৃহস্পতিবার আপিল বিভাগে আবেদন করেছে সরকার। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি অ্যাস্ট্রালাইজেশন BFVS এর কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে মিরপুরে VFS এর প্রধান কার্যালয়ের আমরণ অনশন কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। শুরুতে হাসপাতালে অবস্থান নিলেও পরবর্তীতে সড়ক অবরোধ করেন তারা। এরপর দাবি পূরণের আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে আবারও হাসপাতালে অবস্থান নেন। দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকেন তারা। বলেন, দ্রুত দাবি পূরণের ব্যবস্থা নেওয়া না হলে আবারও সড়কে নামবে। সিএনজি চালিত অটোরিকশায় মিটারে ভাড়া আদায়ের নির্দেশ চালকদের বিক্ষোভের মুখে বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA। নির্দেশনা বাতিলের পর রাজধানীর যাত্রাবাড়ি, রামপুরা, মোহাম্মদপুর ও গাবতলী সহ বেশ কয়েকটি এলাকা থেকে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র জট তৈরি হয় রাজধানীতে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মিটারের ভাড়ায় চলবে না সিএনজি চালিত অটোরিকশা। এক দফা দাবিতে রোববার সকালে রাস্তায় নামেন চালকরা। পরে রামপুরার ওয়াবদা মোড়ে সড়ক অবরোধ করেন চালকরা। এছাড়াও মহাখালী, মোহাম্মদপুর, গাবতলী ও যাত্রাবাড়ি সহ বেশ কয়েকটি এলাকার সড়ক অবরোধ করেন তারা। মিটারে 50,000 টাকাটা মামলা দিচ্ছে, এগুলো করে কঠোরভাবে করা যায় না, কিন্তু এইভাবে যদি করে তাহলে আমরা কোথায় যাবো? প্রাইভেট সিএনজি, জেলা সিএনজি, গাজীপুরের সিএনজি, নারায়ণগঞ্জের সিএনজি আমাদের ঢাকা শহরেই চলে, অথচ তাদের কিন্তু মিটার নাই। তারা তো মিটার ছাড়াই চালায়, তাহলে আমরা চালাবো কিভাবে? চালকদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজট তৈরি হয় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। বিপাকে পড়েন অফিসগামীরা। দুর্ভোগ নিয়ে হেঁটে গন্তব্যে যেতে হয় অনেককে। ক্ষোভের কারণে আমরা অনেকক্ষণ ধরে এখানে জ্যামে আটকেছিলাম, পরে হেঁটে এই পর্যন্ত চলে আসছি। 1.5 থেকে 2 ঘন্টা রাজপথে নামাটা বন্ধ করতে হবে। যেমন আমাদের অফিসে যাতায়াত অসুবিধা হচ্ছে, একটা ভোগান্তি। অবরোধ শুরুর প্রায় 2 ঘন্টা পর একটি বিজ্ঞপ্তি দিয়ে মিটারে না চললে জরিমানার নির্দেশনা বাতিল করে BRTA। পুলিশের পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তি দেখিয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করা হলে রাস্তা ছেড়ে দেন তারা। তবে এরপরেও মামলা দেয়া হলে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দেন চালকরা। মিটার বিহীন ছাড়া গাড়ি চলবে, মিটার চলবে না। দ্রব্যমূল্যের দাম বাড়তি, যার জন্য আমাদের দাবি মেনে গেছে, আমরা রাস্তা ছেড়ে দিচ্ছি। পরবর্তীতে তারা না মানে তাহলে পরবর্তীতে আবার আমরা রাস্তায় আন্দোলনে নামবো। BRTA পক্ষ থেকে সে আগের যে অর্ডারটি, আদেশটি ছিল, সেটি বাতিল করা হয়েছে। তার অর্থ হচ্ছে এই মুহূর্ত থেকে যদি মিটার কেউ না চালাতে পারে তাহলে মামলা হবে না, এটাই সরকারের সিদ্ধান্ত। সিএনজি চালিত অটোরিকশা মিটারে না চললে গত 11 ফেব্রুয়ারি 50,000 টাকা জরিমানার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে BRTA। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব ইজতেমার খবর। শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগতীরে হেদায়েতি বয়ানের পর অশ্রুসিক্ত হয়ে আল্লাহর দরবারে মনের আকুতি জানালেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মাওলানা সাদ অনুসারীদের এই পর্বে মোনাজাত পরিচালনা করেন ইউসুফ বিন সাদ। শাহজাহান খানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আল আমিন তুষার।
मुसलमानों को एक कर दे, तमाम तशद्दुद से हिफाजत फरमा दे, तमाम तब्दुल से हिफाजत फरमा दे, मुसलमान के खून को कीमती बना दे। আকাশে বাতাসে ধ্বনিত লাখো কণ্ঠে কান্না আর আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হলো টঙ্গীর তুরাগতীর। নানা বয়সী ও নানা পেশার মানুষ এমনকি নারীরাও ভিড় ঠেলে মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর দরবারে জানিয়েছেন মনের আকুতি। শান্তি ও কল্যাণ কামনায় ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মোনাজাত শুরু হয় দুপুর 12:30টার পর। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ। মহান আল্লাহ তাআলার দরবারে কামনা করা হয় মানুষের হেদায়েত, সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। আল্লাহ যেমন ইসলামকে প্রতিষ্ঠিত করে এবং দিনের কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো উন্নত করে, যে হিংসা বিদ্বেষ এগুলো থেকে যেন রেহাই পায়। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের শহরে যেতে পারি, আমাদের মৃত্যু যাতে সফরই হোক। এর আগে ফজরের নামাজ শেষে শুরু হয় দিনের আমল। হেদায়েতি বয়ানে শিখে নেয়া দ্বীনি দাওয়াতের আদব আর ইসলামী ছায়াতলে শান্তির পরশে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশা মুসল্লিদের। আল্লাহ যেন সবার, আমরা যত ভাই কালেমা পড়ছি, আমাদের সবারকে যেন এক বানিয়ে দেয়, সবার জরুরত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেয়, আমাদেরকে দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। আল্লাহ আমাদের রহমত করে এবং মুসলমান ভাই কোরআনের বাণী যেভাবে চলে আল্লাহ যেন এই তৌফিক দান করে। আমরা চাই আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের কাজের জন্য কবুলের মঞ্জুর করেন। এদিকে আখেরি মোনাজাত ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় গোটা এলাকা। আমাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে, যাওয়ার সময় ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না, সবাই যার যার গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে যাবে আমরা আশা করছি। এবারের পর্বে অর্ধশতাধিক রাষ্ট্রের প্রায় ১,৭০০ বিদেশি সহ অংশ নেন লাখো মুসল্লি। ইজতেমা শেষে তাদের অনেকেই দেশে বিদেশে বেরিয়ে পড়বেন দাওয়াতি সফরে। এলেন, শিখলেন, চাইলেন মহান রবের কাছে। এবার এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবার পালা পৃথিবীর প্রতিটি কোণায়। ইসলামের এই শান্তির বার্তা ছড়িয়ে যাবে বিশ্ববাসীর মধ্যে, সবাই বিভেদ ভুলে এক হবে, এমনটাই আশা সাধারণ মুসল্লিদের। টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আল আমিন তুষার, সময় সংবাদ। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচে কাল পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ। আইসিসি একাডেমি মাঠে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। মেগা ইভেন্ট সামনে রেখে দুবাইয়ের ম্যাচ ভেন্যুতে গতকাল প্রথমবার অনুশীলন করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইনজুরির সংখ্যা কাটিয়ে পুরোটা সময় ব্যাটিং করেছেন ওপেনার সৌম্য সরকার। নেটে আন্দ্রে অ্যাডামসের অধীনে আলাদা সেশন করেন সিমাররা। আমিরাতের কন্ডিশন কাজে লাগিয়ে দায়িত্ব নিচ্ছেন পেসার তানজিম সাকিব। আজ বাংলাদেশ সময় 8:30টায় অনুশীলন করবেন শান্তর দল। প্রস্তুতি ম্যাচের আগে শেষবার প্র্যাকটিস করবে দল। এই ম্যাচ দিয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ সাজাবেন কোচ ফিল সিমন্স। পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন বিদ্রোহ করা 18 নারী ফুটবলার। এমন খবর জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বিদ্রোহ করা সাবিনা, মাসুরা সহ 18 জনের সঙ্গেই আলোচনায় বসেন নারী উইংয়ের চেয়ারম্যান। সেখানেই ফুটবলাররা আশ্বস্ত করেন অনুশীলনে ফেরার। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে থাকছেন না তারা। আজকে বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেয়েরা ফিরবে, মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে, বাট এখন ফিরবে না। ওরা আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে 24 তারিখ থেকে। আপনারা জানেন যে আমরা আরব আমিরাতে যাব একটা প্র্যাকটিস ম্যাচ বলেন, ফিফা উইন্ডো বলেন, সেটা খেলার জন্য। তো সেহেতু আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যায়, টিম চলে যাবে 24 তারিখে এবং ক্যাম্পও বন্ধ হবে 24 তারিখে। ক্যাম্প বন্ধ মানে সবার জন্যই বন্ধ। তো ওর মেয়েরা, সিনিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে, ওরা ব্রেকে যেতে চাচ্ছে। তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে, ওরা ব্রেকে যাবে, তারপরে ওরা ক্যাম্পে ফিরে আসবে, দেন ওরা প্র্যাকটিস শুরু করবে। এই ছিল সময় সংবাদ।